জি স্যার। কালকে তোমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানে সবাই যার যার নিজের মন মতো পছন্দের কথাগুলো শেয়ার করতে পারবে। যেমন কবিতা, গল্প, গান, নিজের লাইফ স্টোরি ইত্যাদি। আরও বিভিন্ন কিছু শেয়ার করতে পারবে সবার সাথে। এই অনুষ্ঠানে ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে পুরস্কৃত করা হবে। যারা যারা এই অনুষ্ঠানে নিজের পছন্দের কথাগুলো শেয়ার করতে বাধ্য, তারা কলেজ ছুটি হওয়ার পর অফিসে চলে এসে নিজের নামটা খাতায় দিয়ে যাবে। ঠিক আছে স্যার, আমরা সবাই যোগ দেওয়ার চেষ্টা করব। এরপর আরও কিছুক্ষণ প্রিন্সিপাল স্যার কিছু কথা বলে ক্লাস থেকে চলে গেল। আমার ভয়টা দূর হয়েছে। ম্যাডাম কিছু প্রিন্সিপাল স্যারকে বলে দেয়নি। এরপর ম্যাডাম ক্লাস শুরু করে দিল। আমি শুধু ম্যাডামকে আর চোখে দেখতেছি আর পড়ায় মন দিচ্ছি। এটা হয়তো ম্যাডামের চোখে এড়ায়নি। ম্যাডাম তা বুঝতে পেরেছেন। আমার দিকে কয়েকবার রাগের লোক নিয়ে তাকিয়েছে। কিছুক্ষণ পর ম্যাডামের ক্লাস শেষ হয়, ম্যাডাম ক্লাস থেকে চলে গেল। এরপর যারা যারা অনুষ্ঠানে যোগ দিবে তারা সবাই একসাথে হয়ে অফিসে গেল। আমি যেতে চাচ্ছিলাম না, আমাকে বন্ধুরা সবাই মিলে জোর করে টানতে টানতে অফিসে নিয়ে যায়। সবার মতো আমিও খাতায় নাম দিই। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম আমাদের সবার লাস্টে স্টেজে ডাকার জন্য। ঠিক আছে, তুমি যা বলো তাই হবে। এরপর সবাই অফিস থেকে চলে এসে যার যার জায়গায় সবাই বসে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর দিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিতে লাগলাম। তখনই কেউ একজন আমাকে পেছন থেকে ডাকছে। আমি পেছনে ফিরে দেখি একটা মেয়ে আমার কাছে আসতেছে। হ্যালো ভাইয়া, আপনার নাম কি নাইম? হুম, কেন কিছু বলবেন? না, কিছু বলার নেই। আপনাকে একটা চিঠি দিতে আসলাম। আমার বান্ধবী সামান্তা আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছে, আপনাকে দেওয়ার জন্য। এই যে নিন। আমি কিছু বলার আগে মেয়েটা দৌড়ে কোথায় যেন চলে গেল। আমি চিঠিটা খুলতে যাবো, তখনই কেউ একজন আমার কান ধরে টানছে। আমি দেখাতে দেখি পুরো অবাক। আমাদের আয়রা ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে আছে। এই সে খাইছে রে। ম্যাডাম এখানে কেন? আস্তে আস্তে বললাম। কিরে, তোর হাতে ওটা কি? কই কিছু না তো। এই কথা বলে আমার হাতটা পিছনে নিয়ে লুকিয়ে ফেললাম, কিন্তু শেষ রক্ষার হলো না। তোর হাতে কি আছে ওটা দিবি, নাকি এখন দুইটা দিব? চিঠিটা ম্যাডামের হাতে দিয়ে দিই। আমি নিজেও জানি না চিঠির মধ্যে কি লেখা আছে। ম্যাডাম চিঠিটা পড়তে লাগলেন আর তখনই আমার কলারটা ধরে টান বলতে লাগলাম। এই তুই জানোস চিঠির মধ্যে কি লেখা আছে? না, কই, আমি তো কিছু জানি না। আহারে, দোয়া তুলসী পাতা, কিছুই জানে না। তুই কলেজে আসিস কি মেয়েদের সাথে প্রেম করার জন্য? তুই জানিস এই চিঠির মধ্যে তোকে ভালোবাসে এই কথা বলছে। তো কি হয়েছে? আমাকে ভালোবাসতেই পারে, তাতে আপনার কি? আর আপনি আমার পেছনে এরকম রেগে আছেন কেন? হ্যাঁ, আমাকে ছাড়ুন বলছি, ছাড়ুন। এবার ম্যাডাম আমাকে ছেড়ে দিল। তুই জানিস এই চিঠিটা যদি আমি প্রিন্সিপালকে দেই তাহলে তোর কি অবস্থা হবে? না না, এটা করবেন না। প্রিন্সিপাল স্যার আমাকে অনেক ভালোবাসে। তিনি আমাকে তার ছেলের মতো দেখেন। এটা দেখলে তিনি হয়তো কষ্ট পাবে। থাক, আপনার এটা করার দরকার নেই। এখন আপনি কী চান? হুম? তুই এখন আমার সাথে চল। না, আমি যাব না। যাবে না মানে তোর ঘাড় যাবে, চল বলছি। আমি যা বলবো তাই করবি, কিছু উল্টাপাল্টা করলে সোজা প্রিন্সিপালকে এই চিঠি দিয়ে দেব। না থাক, আপনাকে কষ্ট করে আর প্রিন্সিপাল স্যারের ভয় দেখানোর দরকার নেই। চলেন, কোথায় যাবেন? কোথায় যাব সেটা দেখলে বুঝতে পারবি। চল এখন আমার সাথে। ম্যাডাম আমার হাত ধরে ম্যাডামের গাড়ির সামনে নিয়ে গেলেন। আমাকে বলতে লাগলো যে, তুই কি গাড়ি চালাতে পারিস? হুম, কেন? তাহলে গাড়িতে ওঠ আর গাড়ি ড্রাইভ করতে থাক। শপিং মলে যাব, ভালো দেখে একটা শপিং মলে নিয়ে চল। কিন্তু কেন? শপিং মলে যাব কেন? আমি এমনিতে শপিং মলে যাব, কালকে কলেজে অনুষ্ঠান আছে, তা তো তাই নতুন পোশাক কেনার জন্য। তোকে যেটা বলছি সেটা কর, বেশি কথা বললে কানের নিচে দিব একটা। কি মেয়ে রে বাবা, শুধু কথায় কথা ঝাড়ি মারে। ধুর, ভাল লাগে না। ম্যাডামটা কেন আমার পেছনে লেগে আছে সেটাই তো বুঝতে পারছি না। আমি তো মনে মনে ম্যাডামের প্রতি একটু একটু ক্রাশ খাইছি। তার শাসনগুলো আমাকে মুগ্ধ করছে। কিরে, এত কিছু কি ভাবছিস? গাড়ি স্টার্ট কর। ওকে, করতেছি, ওয়েট করেন। গাড়িতে উঠে আমি ড্রাইভারের সিটে বসলাম আর আমার পাশের সিটে ম্যাডাম বসলো। গাড়িটা ড্রাইভ করতে করতে একটা বড় শপিং মলে চলে এসেছি। ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনার শপিং মলের ভিতরে যান, আমি গাড়িতে বসে আপনার জন্য অপেক্ষা করতেছি। কি বললি তুই? তুই গাড়িতে থাকবি নাকি? চল আমার সাথে শপিং মলে, নইলে কিন্তু। কিন্তু কি করবেন না চাইলে? কিন্তু কি করব সেটা দেখতে চাস? দাঁড়া, দেখাচ্ছি কি করি তাকে। না থাক ম্যাডাম, আপনাকে আর কষ্ট করে কিছু করা লাগবে না। তাহলে শপিং মলে আমি যাইতেছি। এই তো গুড বয়। এরপর ম্যাডামের সাথে শপিংয়ে ঢুকলাম। ম্যাডাম আমাকে বলতে লাগলো, তুমি এখান থেকে কিছু পছন্দ করে নাও। না থাক ম্যাডাম, আমার বাসায় অনেক কাপড় চোপড় আছে। যেটা বলছি সেটা কর। আর হ্যাঁ,
এখন যা কিনবি সেগুলো কালকে অনুষ্ঠানে পরে আসবি, না হলে কিন্তু তোর খবর আছে। এ মা, কথা কথা শুধু তুমি মারে, ধুর, ভাল লাগে না। আস্তে আস্তে বললাম। আর কিছু না বলে কিছু কাপড় চোপড় পছন্দ করে নিয়ে নিলাম। একটা কালো ব্লেজার আর একটা ব্লেজারের সাথে কালো প্যান্ট, একটা কলার ছাড়া সাদা গেঞ্জি কিনলাম, একজোড়া কালো শু কিনলাম। এরপর ম্যাডাম আমাকে বলল, আর কিছু কিনবি তুই? না থাক, যেগুলো কিনেছি সেগুলো দিয়ে সেরে যাবে কালকে। এরপর আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম, ওই যে একটা কালো আর সাদা শাড়ি দেখতে পাচ্ছেন, ওটা যদি আপনি পরেন আপনাকে খুব সুন্দর লাগবে। এখন যদিও এটা আপনি নিতেন ভালো হতো। একটু মিষ্টি হাসি দিয়ে মায়াবী কণ্ঠেই বললাম। না, আমি শাড়ি পরে কলেজে আসতে পারবো না। কেন, শাড়ি পরে কলেজে আসতে পারবেন না? আরও অনেক ম্যাডাম তো শাড়ি পরে কলেজে আসে, আপনি কেন আসবেন না? না, আমি শাড়ি পরে কলেজে আসবো না, আমি বোরখা আর হিজাব পরে আসবো। কি আর করার। এরপর ম্যাডামকে বললাম, ম্যাডাম তাহলে পড়ুন, অন্য দোকানে চলেন যেখানে আপনি কাপড় চোপড় নেবেন। এরপর ম্যাডাম আমাকে নিয়ে আরেকটা দোকানে গেল, ওই শপিং মলে। আমি সেখানে গিয়ে মোটামুটি একটা কালো বোরকা আর একটা সাদা হিজাব পছন্দ করে দিলাম। এরপর ম্যাডাম ওইগুলো কিনে নিল। সব কিছু বিল ম্যাডাম নিজে দিয়ে দিল। ম্যাডাম ম্যাডাম এগুলো কালকে পরে আসবেন, ঠিক আছে? দেখা যাক পরে আসতে পারি কি না। আপনি যদি এগুলো পরে না আসেন তাহলে আমিও এগুলো পরে আসবো না। এখন আপনি আমার দেওয়া পছন্দেরগুলো পরে আসেন, তাহলে আমিও আজকের কেনা পোশাকগুলো পরে আসবো। এরপর দুজনে কথা বলতে বলতে শপিং শেষ করে শপিং মল থেকে বাইরে বের হই। আজকে খুব ভালো লাগছে। আমার সাথে চলাফেরা, কথায় কথায় জারে দিল। কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছি তার প্রতি। এরপর আমি আর ম্যাডাম গাড়িতে উঠে আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। একটু পর 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেলাম। ট্রাফিক সিগন্যালে আমরা যে রাস্তায় আছি সেই রাস্তার গাড়িগুলো স্টপে আছে। কি আর করার, আমরাও গাড়ির মধ্যে বসে দুজনে কথা বলতে লাগলাম। আমি বলতে চাচ্ছিলাম না, তবে ম্যাডাম জোর করে শুধু প্রশ্ন করে আমাকে। আমি আর উত্তর না দিয়ে থাকতে পারলাম না, শুধু বকবক করতে থাকি, শুধু বকবক করে। বিরক্ত লাগলেও কেমন যেন তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। ম্যাডামের সাথে কথা বলতে বলতে সামনে তাকাতে দেখি একটা মহিলা, তার কোলে একটি ছোট শিশু রয়েছে। দেখে মনে হচ্ছে অনেক গরিব ফ্যামিলি হবে। মহিলাটির কোলে রয়েছে শিশু, তাই কোলে নেওয়া অবস্থায় তার হাতে একটা কালো ব্যাগ ছিল। ওটা থেকে কিছু যেন একটা পড়ে গেল। আমি ভালো করে দেখি সেটা একটা 5 টাকা দামের পাউরুটি। পাউরুটিটা রাস্তার মধ্যে পড়ে যায়। 3 রাস্তার মোড়ের মাঝখানে মহিলাটি শুধু এদিক ওদিক তাকাচ্ছে পাউরুটিটা নেওয়ার জন্য, কিন্তু গাড়ি আসা যাওয়ার জন্য পাউরুটিটা নিতে পারছে না। দেখে মনে হচ্ছে সেই মহিলাটি অনেক দিন কিছু খায়নি, আর তার কোলের শিশুটিও কান্না করছে, কান্না করা শুরু করে দিল। মহিলাটি অনেক কষ্ট করতেছে পাওয়ার জন্য, এটা নেওয়ার জন্য, কিন্তু কিছুতেই পাচ্ছে না গাড়ি আসা যাওয়ার জন্য। আমি আর কিছু না ভেবে আশেপাশে শুধু দেখতে লাগলাম। আমার ডান পাশে তাকাতে দেখি একটা পুলিশের বাইক, তার মধ্যে দুজন পুলিশ রয়েছে। আমি পুলিশকে বললাম, হ্যালো, শুনছেন আমার কথা? বলেন, কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা হইতেছে না। আপনার কাছে যে শর্ট গানটা রয়েছে ওটা আমাকে দেন তো। এই কথা বলতেই পুলিশগুলো আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। হোয়াট, কি বলছেন আপনি? আমি আর কিছু না বলে আমার পকেট থেকে মানিব্যাগটা বের করে মানিব্যাগের উপরের লোগোটা তাকে দেখিয়ে দিলাম। এবার বললাম যে, এবার কি আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি কে? আপনি এই লোগোটা কই পেয়েছেন? এই লোগোটা হলো আমাদের গ্যাংয়ের লোগো, আর আমি সেই গ্যাংয়ের লিডার। আমি আর পুলিশ কি বলছি কথাগুলো কিছুই বুঝতে পারছে না। মনে হয় ম্যাডাম আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এই কথা বলতে পুলিশ দুজন বাইক থেকে নেমে আমার সামনে আসলো, বলতে লাগলো, আসলে আমরা আপনাকে চিনতে পারি নাই, দয়া করে কিছু মনে করবেন না প্লিজ। ঠিক আছে, এখন আপনার শর্ট গানটা আমাকে দিন। এবার পুলিশটা তার গানটা আমাকে দিল। আমি তা নিয়ে গাড়ির ভিতরে নিলাম। তাকে বললাম 10 মিনিট পরে দিয়ে দেবো। আরে থাক ভাই, আপনার গানটা না দিলে সমস্যা নাই। আপনার প্রয়োজনে গানটা আপনার কাছে রেখে দিন। না থাক, 10 মিনিট পরে বলছি, আপনাকে দিয়ে দেবো। আপনি এখানে একটু ওয়েট করেন, ঠিক আছে? এরপর আমি গাড়ি স্টার্ট করে দিলাম। আমার গাড়ি স্টার্ট করা দেখে পুলিশগুলো একটু অবাক হলো, কারণ ট্রাফিক সিগন্যাল অবস্থায় আমি গাড়ি স্টার্ট করে দিলাম। আমি গাড়ি স্টার্ট করে ওই মোড়ের সামনে গেলাম। 3বার রাস্তার পরে গাড়ি ব্রেক করি। ব্রেক করার সাথে সাথে আশেপাশে সব গাড়িগুলো থেমে যায়। কিছু গাড়ি হালকা একটা গাড়ির সাথে ধাক্কা খায়, তেমন কিছু হয়নি। মহিলাটি এখনও দাঁড়িয়ে আছে, আমার গাড়ির কর্মকাণ্ড দেখে। সবাই গাড়ি থেকে বাইরে গাড়ির সামনে চেঁচামেচি শুরু করে দেয়। অনেকেই আমাকে গালি দিতে শুরু করে। অনেকজন আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে। আমি কিছু না বলে আমার যে হাতে গুলি ছিল ওইটা নিয়ে আমার হাতটা গাড়ির বাইরে বের করে সবাইকে গুলিটা দেখিয়ে দিলাম। গানটা দেখার সাথে সাথে সবাই যে যার জায়গায় বসে গেল। কিছু লোক পালাতে লাগলো। আমি আর কিছু না বলে গানটা নিজের কাছে রেখে গাড়ি থেকে বাইরে হয়ে ওই মহিলাটির সামনে গেলাম। মহিলাটি এখনও দাঁড়িয়ে আছে, তার কোলে এখনও ছেলেটি আছে, আর পাউরুটির রাস্তার মধ্যে পড়ে আছে। আমি গিয়ে পাউরুটিটার সামনে গেলাম। আমার যাওয়া দেখে ওই মহিলাটি আমার সামনে আসলো আর আমার সামনে বসলো। আমি পাউরুটিটা হাতে নিয়ে পরিষ্কার করতে লাগলাম, আর ওই মহিলাটিকে বলতে লাগলাম,
আপনি কি জানেন আপনার পাউরুটিটা আমাকে অতীতের কিছু কথা মনে করিয়ে দিয়েছে, যেগুলো আমি এখন বলতে যাচ্ছি। আমি 8 দিন কাজ করে একটা পাউরুটি কিনতে পারতাম। খালি পেটে আপনি পাউরুটিটা রাস্তার মধ্যে পড়ে যাওয়া ওই পাউরুটিটা নেওয়ার জন্য কত কষ্ট করতেছেন সেটা আমি বুঝতে পারছি। আপনার এই পাউরুটিটা অনেক কষ্টে পেয়েছেন, ওইটা দেখে বোঝা যাচ্ছে। কিন্তু কি জানেন, এ দুনিয়ায় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। দুনিয়ার সাথে আপনাকেও দৌড় দিতে হবে দুনিয়াকে ধরার জন্য। যেদিন দুনিয়াকে ধরতে পারবেন সেদিন আপনি সাফল্য অর্জন করতে পারবেন, সেদিন আপনার কষ্ট দূর হবে। কারণ দুনিয়া কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকে মানুষ, আর সেটার কারণে মানুষ এখন এত কষ্ট করতেছে। আমি পাউরুটিটা পরিষ্কার করে মহিলাটার দিকে হাত বাড়িয়ে দিলাম। মহিলাটি একবার পাউরুটিটার দিকে তাকায়, আরেকবার আশেপাশের মানুষজনের তাকায়, কারণ আশেপাশের মানুষ অনেক জমে গেছে, আমাদের কর্মকাণ্ড দেখে অবাক হচ্ছে। আমি আবার মহিলাটিকে বলতে লাগলাম, আশেপাশের মানুষের দিকে তাকাই কোনো লাভ নেই, কারণ আপনার মতো সৎ মানুষ এখনও আশেপাশে কম আছে। আশেপাশের মানুষদের দিকে না তাকিয়ে থেকে নিজেই সাফল্যের দিকে হাঁটতে থাকেন, তাহলে সেটাই যে লাভ হবে। মানুষকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ এই বাংলাদেশের ডন আমি, এনার কেউ আপনার প্রতি আঙ্গুল তোলার সাহস পাবে না। এরপর মহিলাটি আমার কাছ থেকে পাউরুটি টেনে নিল। পাউরুটিটা নেওয়ার পর দেখলাম যে মহিলাটি অনেক খুশি, কারণ তার পাউরুটিটা তার কাছে ফিরে এসছে। এরপর আমি দাঁড়িয়ে গেলাম, আমার সাথে আছে মহিলাটি দাঁড়িয়ে গেল। এরপর আমি আমার পকেট থেকে 5,000 টাকা বের করে মহিলাটিকে দিলাম। মহিলাটি খুশি হয়ে বলতে লাগলো, আপনাদের মতো মানুষ যদি আমাদের বাংলাদেশের গরিব মানুষদেরকে একটু সাহায্য করতো, তাহলে আমাদের এই দেশে আর গরিব থাকতো না। চোখ দিয়ে পানি পড়তে বলতে লাগলো, আপনার কথা সত্যি, কিন্তু আমার দেশে তো এরকম মানুষ খুবই কম রয়েছে। কি আর করা, মানুষের মতো মানুষ হতে বলতে কিছু নাই, শুধু নিজের স্বার্থটাই চিনতে পারে, অন্য কিছুটা চিনতে পারে না। তারাও তো আর পাবে না। আজ আমাদের দেশে ঘুরে আসে বলেই তো আমাদেরকে সবাই ধনী বলে, আমাদেরকে মানুষ সম্মান করে। গরিব আছে বলে তো ধনীর এত সম্মান। ঠিক বলছেন। ঠিক আছে, এখন তাহলে আমি গেলাম, বাই। এরপর মহিলাটাকে বিদায় জানিয়ে চলে আসলাম গাড়িতে। গাড়িতে বসে গাড়িটা পিছনে নিয়ে গেলাম আবার আগের জায়গায়। আবার আগের মতো চলতে লাগলো গাড়িগুলো ট্রাফিক সিগন্যালে। আমার দিকে ম্যাডাম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম এভাবে তাকিয়ে থাকবেন না, নাহলে প্রেমে পড়ে যাবেন। ম্যাডাম এই কথা শুনে কিছুটা লজ্জা পেয়ে গেল। তার চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে, মুখটা তো আর দেখতে পাচ্ছি না, চোখ দুটো দিয়ে সব কিছুই বোঝা যায়। প্রেমে তো অলরেডি পড়ে গেছি তোমার প্রতি। কি বললেন? কই কিছু না তো। এবার কিছু না বলে আমার হাতে গুলিটা পুলিশটিকে দিয়ে দিলাম। পুলিশটি গুলিটা নিয়ে গেল। তারপর আবারও গাড়ি স্টার্ট করে বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে গাড়ি থেকে বাইরে বাসায় যেতে লাগলাম। আমি আমার শপিং করার জিনিসগুলো নিয়ে বাসায় ঢুকতে যাব, তখনই ম্যাডাম আমাকে আবার ডাক দিল। আমি পিছন ফিরে তাকাতেই বলতো, নাইস টু মিট ইউ। তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। কালকে দেখা হবে কলেজে। ঠিক আছে ম্যাডাম। এরপর আমি বাসায় চলে আসলাম। ম্যাডামের বাসায় চলে যাব, বাসায় চলে এসেছি। খাওয়া দাওয়া করে শান্তিতে ঘুমটা দিয়ে দিই। সকালে তাড়াতাড়ি উঠে কলেজ যাওয়ার জন্য ফ্রেশ হয়ে কালকে শপিং করার জিনিসগুলো পড়তে লাগলাম। সবগুলো পরে কলেজ যাওয়ার জন্য রওনা দিলাম। অবশেষে কলেজে চলে আসলাম। কলেজে ঢোকার পর তখনই দেখলাম সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। মনে হলো বলতে লাগলাম, হিমা কি হয়েছে আবার আমার? সবাই আমার দিকে ভূত দেখার মতো তাকিয়ে আছে কেন? তখন পেছন থেকে আকাশ ডাক দিল আমাকে। তার সাথে রফিক, রাশেদ, জান্নাত এরাও ছিল। আমি তাদের কাছে গিয়ে বলি, কিরে আজকে সবাই আমাদেরকে এভাবে অবাক দৃষ্টি তাকিয়েছিস কেন? হ্যাঁ? তখন রাশেদ বলে, কি মামা, তুই তো টাস্কি লাগাই দিছিস সবাই রে, তোকে তো আজকে সেই লাগতেছে। আর বলিস না, আমার গায়ে যে পোশাকগুলো দেখছিস এগুলো আমাদের এই কলেজের আয়রা ম্যাডাম দিয়ে কিনে দিয়েছে জোর করে। মামা তুই তাহলে টেম্পু চালাতে আসিস? নাইম, তোর কয়টা লাগে বল তো? ম্যাডামের সাথে করতেছ? আমাদের মামাই কলেজের ক্রাশ, এ কথাটা আকাশ বললো। আর আজকে তো তোরা সেই লাগতেছে, এটাও বললো। বন্ধুরা সবাই একসাথে বললো। আমি তখন বললাম, এরে তোরা একটু থামবি, এত পাম মারাস কেন তোরা? হ্যাঁ, আজকে কি সবাই পামের মেশিন নিয়ে বসছিস নাকি? আর আমার এখানে পাম দিতে চাস? হ্যাঁ, তোরা তো আজকে অনেক হ্যান্ডসামভাবে সাজিয়েছে। আজকে কলেজে অনুষ্ঠান আছে, তাই একটু নতুন পোশাক পরে আসলাম আর কি। হ্যাঁ, হালকা রেগে গিয়ে বললাম। তাদের সাথে একটু কথা বলায় তারা সবাই ক্যান্টিনে চলে যাবে বলছে। আমি তাদের সাথে ক্যান্টিনে যাব, কিন্তু শেষ রক্ষা হলো না। পেছন থেকে সামান্থা ডাক দিল। আমি আমার বন্ধুদেরকে বললাম, তোরা ক্যান্টিনে যা, আমি একটু পর আসতেছি। এরপর চুলগুলো ক্যান্টিনে চলে গেল। আমি সামান্থার কাছে গেলাম। বলো কি হয়েছে, ডাকছো কেন? তোমাকে না আজ অনেক কিউট লাগতেছে। ধন্যবাদ। আর কিছু বলার আছে? আরে রাগ করছো কেন? চলো একটু বসে কথা বলি। না থাক, যা বলো আর এখানে বলো। বন্ধুরা ওয়েট করতেছে ক্যান্টিনে। কথাগুলো বলতে লাগলাম। বলতে বলতে কোত্থেকে যেন ম্যাডাম আমাদের সামনে এসে হাজির হলো। আজকে ম্যাডাম সেই লাগতেছে। কালকে যে পোশাকগুলো কিনে দিয়েছিলাম ওইগুলো পরে আসছে।
কালো বোরকার সাদা জিজার দিয়ে মুখ ঢাকা আছে, শুধু চোখগুলো দেখা যাচ্ছে। ম্যাডামকে দেখে হা করে তাকিয়ে আছি। তখন ম্যাডাম বলতে লাগলো, কিরে নাইম, তুই আজকে সামান্তার সাথে কথা বলতেছিস? তোকে আমি কালকে মানা করছিলাম না? আরে আমি কথা বলতে চাইনি, সামান্তা আমাকে ডাক দিয়েছে কথা বলার জন্য। হইছে, অজুহাত দেওয়া লাগবো না, তোরে পরে দেখতেছি আমি। এরপর সামান্তাকে বলতে লাগলো, ম্যাডাম এই সামান্তা, তোকে যদি আর নাইমের সাথে দেখি তাহলে তোর খবর আছে। কলেজে কি আসিস প্রেম করার জন্য নাকি পড়ালেখা করার জন্য? আর যদি তোকে ওর সাথে দেখি তাহলে তোর নামে প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দেব। কিছুক্ষণ পর সামান্তা চলে গেল। সামান্তার চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম, কান্না করতে করতে চলে গেল। এরপর ম্যাডাম আমাকে আমার কলার ধরে একটা গাছের আড়ালে নিয়ে গেল। গাছের আড়ালে নিয়ে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা মেরে দিল। আমি গাছের সাথে ধাক্কা খেয়ে চোখ বন্ধ করে ফেললাম। তখনই ম্যাডাম আমার ডান গালে একটা চুমু এঁকে দিল। আমি চোখ খুলে ম্যাডামকে সামনে দেখতে পেলাম। ম্যাডামের চোখে অনেক খুশি দেখতেছি। ম্যাডাম, আপনি এটা কী করলেন? হ্যাঁ, একটু আগে দৃষ্টিতে বললাম। ম্যাডাম, কি হয়েছে? কিছু বলছে না কেন? আমার প্রশ্ন উত্তর দিন। ম্যাডাম আবার কলার ধরে বলতে লাগলো, ওই তোকে না মানা করছি তুই সামান্তার সাথে কথা বলবি না, তারপরেও তুই কেন ওর সাথে কথা বলতে চাইছিস? আমি যদি সামান্তার সাথে কথা বলি তো আপনার কি? তোমার কি ওই দিনের চিঠিটার কথা মনে আছে? ওইটা সোজা প্রিন্সিপালের কাছে দিয়ে দেব, তখন দেখবে আমি কে। আচ্ছা, আমি বুঝলাম না আপনি কেন আমাকে এরকম ব্ল্যাকমেল করতেছেন। আমি কি আপনার কোনো পাকা ধানে মই দিয়ে দিচ্ছি? সেটা তুমি বুঝবে না, আমি যেটা বলছি সেটা করবে। তুমি সামান্তা মেয়েটার সাথে আর কথা বলবে না। কি মেয়ে রে বাবা, কোনো সময় তুই কোনো সময় তুমি করে ডাকি, কিছুই বুঝি না। মনে মনে বললাম, ঠিক আছে আপনি এখন যান, আমার এখানে একটু কাজ আছে। তোমার কি কাজ আছে সেটা আমি ভালো করেই জানি। তুমি আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছ? আমার সাথে এখন কলেজের ভিতরে চলো, সেখানে অনুষ্ঠান হইতেছে। আর তুমি তো অনুষ্ঠানের নাম দিয়েছো তাই না? দিয়েছি তো। না, কিছু হয় নাই তো। অনুষ্ঠানে কিসের জন্য নাম দিয়েছো? কি পাঠ করবে তুমি? সেটা অনুষ্ঠানে গেলে জানতে পারবেন। কি পাঠ করে শোনাবো? ম্যাডাম, আপনার একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলো, কি বলবে? ম্যাডাম, আপনার এখানে আজকে অনেক সুন্দর লাগতেছে। আমার পোশাকের সাথে আপনার পোশাকের মিল আছে, সুন্দর লাগতেছে আপনাকে। এটা পা মারলাম আর কি। এই কথা শোনার পর ম্যাডাম একটু লজ্জা পেয়ে গেল, আবার আমাকে বলতে শুরু করলো, হইছে, আর পাম দিতে হবে না। আসলে তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। ইউ আর এ কিউট বয়। আমি কথাটা ঘুরিয়ে বললাম, চলেন তো, কলেজে বিদায় অনুষ্ঠান হচ্ছে, আমরা একটু পরে অনুষ্ঠানে স্টেজে যেতে হবে। ঠিক আছে, চলো তাহলে। এরপর আমি আর ম্যাডাম কলেজের ভিতর অনুষ্ঠানে ছিলাম। কলেজের বিদায় অনুষ্ঠানে গিয়ে দেখি আমার বন্ধুরা আছে। আমি ম্যাডামকে বলে বন্ধুদের কাছে গেলাম। এরপর কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বললাম। একটু পর অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনুষ্ঠানে যার যার নিজের মতো করে অনুষ্ঠানে পাঠ করতে লাগলো। আমার বন্ধু রাশিদ গেল, সে একটা কবিতা পাঠ করলো, অনেক সুন্দর হয়েছে। এরপর জান্নাত গেল, জান্নাত একটা গান গাইলো, সেটাও অনেক সুন্দর হয়েছে। এরপর অনেকে কবিতা, সঙ্গীত, গান যে যেটা পারে সবাই সেটাই পাঠ করলো। সবার শেষে আমাকে ডাকলো, কারণ আমি প্রিন্সিপাল স্যারকে বলে দিয়েছি আমাকে সবার লাস্টে দিতে। যখন স্টেজে আমার নাম ডাকা হলো তখন সবাই আমার দিকে তাকালো। আমার তো মনে হয় এখনই সব কিছু ভুলে যাচ্ছি। কি বলবো, সবাই যেভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে হয় ভূত দেখার মতো। এরপর আমি স্টেজে গেলাম। স্টেজে গিয়ে দেখলাম প্রিন্সিপাল স্যার আরও কিছু শিক্ষক রয়েছে, তাদের মাঝে মারামারি হয়েছে। ম্যাডাম আমাকে দেখে মিটি মিটি হাসছে, সেটা হয়তো দেখতে পাচ্ছি না কারণ তার মুখটা ঢাকা রয়েছে, তবে চোখগুলো দেখে বোঝা যাচ্ছে মিটি মিটি হাসছে। ম্যাডামের দিকে তাকায় না থেকে আমি স্টেজের সামনে গেলাম, সবার সামনে। স্টেজের সামনে গিয়ে মাইকের সামনে গেলাম। আমি সবাইকে বললাম, হ্যালো এভরিবডি, কেমন আছো সবাই? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তারপর আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলাম যে আপনারা তো অনেকে অনেক কিছু পাঠ করেছেন, কিন্তু আমি এইগুলো পাঠ না করে আমার জীবনের কাহিনী আপনাদেরকে বলতে চাচ্ছি। যদি আপনারা রাজি থাকেন তাহলে বলুন। এবার সবাই একসাথে বলতে লাগলো, আমরা সবাই রাজি আছি, আপনি বলতে থাকেন। ঠিক আছে, তাহলে সেটাই হোক। এরপর আমি আমার জীবন কাহিনী বলতে লাগলাম। আমার যখন 7 বছর বয়স চলছে তখন আমি আমার বাবাকে হারাই। আমার বাবা তখন পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়। আমার মা ছিল, তখন আমার মা আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করে, আমাকে পড়ালেখা করাতেন, অনেক কষ্টের টাকা জোগাড় করে। আমার মা মাঝে মধ্যে আমাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেন, আমি সেগুলো এখনও আজ পর্যন্ত কাজে কাজে আমার মার কথাগুলো মনে পড়ে। আমার যখন 10 বছর বয়স ছিল তখন আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে, দিন দিন যেন আরও অসুস্থ হয়ে পড়েছেন। আমার মা মানুষের বাসায় গিয়ে কাজ করতো, কিন্তু এখন তা করতে পারছে না। আমার মা অসুস্থ থাকার কারণে আমার মা কোনো টাকা জোগাড় করতে পারেনি, তাই আমার পড়ালেখা করতে অনেক কষ্ট হয়ে যায়। আমার মা অনেক অসুস্থ, ঘরে সারাক্ষণ শুয়ে থাকতো, কিন্তু কি করার
আমার কাছে কোনো টাকা ছিল না মাকে সুস্থ করার জন্য। তখন নিজেকে অনেক অপরাধী মনে হতো, কেন যে এত গরিব হলাম। আমি সংসার চালানোর জন্য একটা দোকানে কাজ করতাম, কষ্টে থাকার জন্য করতে হবে সেগুলো এসে মার জন্য ওষুধ কিনতাম। অল্প কিছু টাকা থাকলে সেগুলো দিয়ে নিত্যদিনের খাবার খেয়ে নিতাম। আমার মা অনেক কষ্টে আমাদের নুন আনতে পান্তা ফুরাইতো। একদিন আমার মা অনেক অসুস্থ, মুখ নিয়ে নাক দিয়ে কান দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। এটা দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। আমি আর কোনো কথা না ভেবে আমার মাকে একটা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে গিয়ে আমি ডাক্তারকে বলি আমার মা অনেক অসুস্থ, আমার মাকে যে করে হোক কিছুটা করেন, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দিন। ডক্টর বলল ঠিক আছে। এরপর কিছুক্ষণ পর ডক্টর তার রুম থেকে বেরিয়ে এসে দিল। আবার যেটা শুনলাম সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ডক্টর আমাকে বলতে লাগলো তোমার মা অনেক অসুস্থ হওয়ার কারণ হলো তোমার মার মাথায় টিউমার হয়েছে, যার কারণে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। এখন যদি তোমার মাকে অপারেশন করানো হয় তাহলে তোমাকে 10 লাখ টাকা দিতে হবে। যদি দিতে পারো তাহলে বলো, আমরা কাজ শুরু করে দেব। আমি ডক্টরকে বললাম আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আমি কিভাবে 10 লাখ টাকা দেবো? আমি যদি এইভাবে 10 বছরও কাজ করি তারপরেও 10 লাখ টাকা আনতে আমাদের অনেক দিন লেগে যাবে। আর কিছু টাকা কামান, তাহলে দেখি কি করা যায়। তখন ডক্টর আমাকে বলতে লাগলো ঠিক আছে, তোমার যখন এতই কষ্ট হয় তাহলে তোমার জন্য 1 লাখ টাকা ডিসকাউন্ট আছে। যদি 9 লাখ টাকা দিতে পারো তাহলে বলো, আমরা কাজ শুরু করে দেবো। নাহলে থাক, তুমি তোমার মাকে নিয়ে যাও। আমি ডাক্তারকে বলতে লাগলাম 9 লাখ টাকা কীভাবে দেবো? তারপরেও একটু দেখেন কি করা যায়। আমি বাড়িতে আসতেছি এই বলে বাইরের দিকে দৌড়ে দিলাম। আমার মাকে বাঁচানোর জন্য টাকা দরকার, সেগুলো জোগাড় করতে গেলাম। আমি 2 ঘন্টা পর হসপিটালে ফিরে আসি 2 লাখ টাকা হাতে নিয়ে। অনেক কষ্টে 2 লাখ টাকা জোগাড় করতে পেরেছি, কিন্তু কি করার। আমি ডক্টরকে এসে বলি ডক্টরবাবু আপনি আমার মাকে বাঁচিয়ে তুলুন, আমার কাছে এখন 2 লাখ টাকা আছে। ডক্টর আমাকে বলতে লাগলো সরি, আমরা সেটা করতে পারবো না। যদি 9 লাখ টাকা দিতে পারো তাহলে বলো, তোমার মার অপারেশন আমরা শুরু করতে পারি। আর যদি না পারো তাহলে তুমি তোমার মাকে তোমার ঘরে নিয়ে যাও, আমরা কিছুই করতে পারবো না। তিনি অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা বাঁচবে, তারপরেই আর এই পৃথিবীতে থাকতে পারবে না। আমি ডক্টরের কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করলো। আমার হাতে 2 লাখ টাকা, পুরো হসপিটাল ছেড়ে দিলাম। বলতে লাগলাম যে যেটা করেছি সেটা যদি উদ্দেশ্য না পূরণ হয় তাহলে টাকা দিয়ে আমি কী করব। দিলাম তো গোলাতে আর দিয়ে ছুঁড়ে মারি ডক্টরের মুখের ওপর। মনে মনে বলতে লাগলাম যদি এই দুনিয়াতে সব কিছু টাকা দিয়ে হয় তাহলে মানুষের মাঝে মনুষ্যত্বটা কোথায় গিয়ে দাঁড়ালো। হায় রে মানুষ, আবার আর কি করার। আমি আমার মাকে আমার বাসায় নিয়ে আসি অনেক কষ্টে। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। আমার মা আমাকে বলতে লাগলো যে বাবা শোনো, তুমি আমার জন্য যা করেছো আমি তাতেই খুশি। আমি হয়তো আর অল্প কিছুক্ষণ বাঁচতে পারবো, তারপর আমি আর বাঁচতে পারবো না। তুই আমাকে কথা দে, আমি এখন যা যা বলবো তুই সব কিছু আমার কথা মতো করবি। আমি আমার মায়ের হাতের উপর হাত রাখলাম, বলতে লাগলাম মা তুমি বলতে থাকো আমি সব শুনছি। তখন একটা কথা আমি পালাতে পারবো না, তুমি এবার সব কিছু তুমি যা বলবে আমি তাই শুনবো। এরপর মা আমাকে আবার বলতে শুরু করলো তুই ভবিষ্যতে এমন একজন লোক হবি, তোর নাম শুনলে যেন পুরো দুনিয়ায় মানুষের কলিজাটা যেন ওঠে। কিন্তু তোর কথায় শুধু যেন খারাপ লোকেরাই ভয় পায়। ভালো লোকেদের সবসময় সাহায্য করবি, আর গরিবদের সবসময় তাদের পাশে থাকবি। তাদেরকে সবসময় সাহায্য করবে, আর খারাপদের বিপক্ষে থাকবি। তুই ভবিষ্যতে একজন তাকতদার মানুষ হয়ে উঠবি। তুই ভবিষ্যতে অনেক টাকা রুজি করবি, কিন্তু তা শুধু নিজের ভোগ করবি না, নিজের মনের মধ্যে মনুষ্যত্ব নিয়ে বেঁচে থাকবি। আর গরিবদের সবসময় পাশে থাকবি, তাদেরকে সবসময় সাহায্য করবি। আমি আমার মার হাতটা চেপে ধরলাম, বলতে লাগলাম আমি তোমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করব। এরপর তুমি আমাকে ছেড়ে যেও না। এরপর মা আমাকে আবারও বলতে লাগলো বাবা আমি হয়তো আর কিছুক্ষণ থাকতে পারবো এই পৃথিবীতে, আর থাকতে পারবো না। এই কথা বলতে না বলতেই আমার মা কেমন যেন করতে লাগলো, মাছের মতো ছটফট করতে লাগলো, মরা মাছের মতো। আমি আর মা কেমন করতে দেখে আমি আমার চোখে বিশ্বাস করতে পারছিলাম না। মা কেমন যেন করতেছে, আমার মা কেমন যেন আগের মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে শরীরটা। আমার কাছে আমার মা কিছু বলতে পারছে না, নড়াচড়া করতে পারছে না। আমি আমার মায়ের নাকের উপর আমার আঙ্গুলটা রাখলাম, নিঃশ্বাস নিচ্ছে না। আমি বুঝে গেছি আমার মার এই পৃথিবীতে বেঁচে নেই। আমি আমার মাকে কবর দেওয়ার জন্য কবর খুঁজতে লাগলাম, কিন্তু কেউ আমার মাকে কবর দেওয়ার জন্য জায়গা দিল না। এরপর শেষে আমি আমার ঘরটা ভেঙে ফেলি। আমি আমার মাকে সেই ঘরে দিয়ে পরে পরে বলতে লাগলাম
আমি আজ থেকে এই ঘরে থাকবো না, আজ থেকে আমি আমার ঘরের বাইরে থাকবো। আমার মা থাকবে আমাদের ঘরে। আমি আমাকে কবর দিয়ে তার কবরের পাশে বসতে থাকলাম। আমি কবরের পাশে বসে এভাবে 2-3 দিন কেটে গেল, কিন্তু মাকে অনেক মিস করতেছি। তার কবরের পাশে থাকলে কিন্তু কি আর করার, আমার আপন বলতে আর কেউ নেই। আমি সেই সিদ্ধান্ত নিলাম আমার মার কথা সবগুলো মানার চেষ্টা করব। তাই আমি বাইরে যাওয়ার জন্য রওনা দিলাম। বাইরে যেয়ে দেখি একজন লোক আমার সামনে আশঙ্কা হয়ে দাঁড়িয়ে পড়ে। আমি ভয় পেয়ে যাই। আমি চোখ মুছতে মুছতে তার দিকে তাকাই আর দেখি লোকটা কীরকম যেন করতেছে। দেখে মনে হচ্ছে পাগল, আবার ঘন্টা ঘন্টার চেহারাও মনে হচ্ছে। সে এই লোকটা খুলে বলতে লাগলো, এই ছেলে টাকা দে, টাকা দে। আমি লোকটাকে বলতে লাগলাম, আরে আমার কাছে কোনো টাকা নেই, আমি নিজেই টাকা খুঁজে বের করেছি। লোকটা আমাকে বলতে লাগলো, তোর কাছে টাকা নেই তাহলে ধর আমার টাকাগুলো তুই নিয়ে যা। তখনই লোকটা তার পকেট থেকে কিছু টাকা আমার গায়ের উপর ছুঁড়ে মারে। আমি আবার মায়ের কথাগুলো মনে পড়তে লাগলো। আমার মায়ের কথাগুলো মনে করতে করতে আমার মাঝে কেমন যেন গরম হয়ে গেল মাথাটা। আমি লোকটাকে ধমক দিয়ে বলে রাখলাম, আমরা আরও টাকা চাই। তখন লোকটি আমার ধমকে মনে একটু ভয় পেয়ে যায়। এরপর লোকটি আমাকে আবার বলতে লাগলো যে যদি তোর কাছে টাকা না থাকে তাহলে তোর এই কথা বলতে না বলতেই তার পাশে একজন লোক হেঁটে যাচ্ছিল। সেই লোকটিকে ধরে সেই লোকটির কাছে বলতে লাগে, টাকা দে, টাকা দে, না হলে আজ তুই শেষ। লোকটি তখন ভয়ে ভয়ে তার পকেট থেকে অনেকগুলো টাকা তাকে দিয়ে দেয়। এরপর লোকটা ওই লোকটাকে ছেড়ে দেয়। এবার লোকটি আমাকে আবার বলতে লাগলো যে দেখলি, যদি নিজেদের টাকা থাকে তাহলে কি করে টাকা নিতে হয়। যদি কারো কাছে টাকা চাস তাহলে বলবি আমাকে কিছু টাকা দিতে। যদি সে নরম কথা লোকটি তোকে কোনো টাকা না দেয় তাহলে তাকে মারার জন্য হাত তুলবি। আর যদি তাতেও তোকে কোনো টাকা না দেয় তাহলে তুই তাকে মারতে শুরু করবি। তাহলে তখনই তোর কাছে টাকা চলে আসবে। আর শোন আমার একটা কথা, আমি লোককে বলতে লাগলাম, কি কথা বলেন? তাহলে কি আমাকে বলতে লাগে যে পাওয়ার, যদি তোর কাছে পাওয়ার থাকে তাহলে তুই নিজেই ধরি। আর সেই পাওয়ারটা পেতে হলে তোকে আমার কথা মতো চলতে হবে। নিজের শক্তিগুলো মানুষের মাঝে বিলীন করতে চাইবি। যদি তাতেও মানুষ যদি না শোনে তাহলে সবাইকে মারতে শুরু করবি। তাহলে তোর কাছে এমনিতেই টাকা চলে আসবে, কারণ মানুষের পাওয়ারটা হলো টাকা। আর টাকাটা পেতে হলে মানুষকে নরম কথা নয়, গরম হাতের গরম মাইর দিতে হবে। তাহলে নিজের পাওয়ারের ব্যবহার করতে পারবে, এতে তোর কাছে টাকা চলে আসবে। আমি লোকটির কথা মতো লোকটিকে বিদায় জানিয়ে আমি আরেক জায়গায় চলে আসলাম। লোকটির কথাগুলো ভাবতে লাগলাম, মায়ের কথাগুলো ভাবতে লাগলাম।